আসসালামু আলাইকুম। আজ 14 সেপ্টেম্বর 2024 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার ফোনালাপ কেন ও কিভাবে ফাঁস হচ্ছে, চাঞ্চল্যকর তথ্য। গোপালগঞ্জে বিএনপি নেতাকে হত্যা, নিন্দা জানালো শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানের অগ্রভাগে ছিল সশস্ত্র বাহিনী। এবার বিস্তারিত। সম্প্রতি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দুটি অডিও ফাঁস হয়েছে। অডিও দুটিতে তিনি বিভিন্ন পরস্পর বিরোধীপূর্ণ কথা বলেছেন। এ নিয়ে বাড়ছে সন্দেহ, সংশয়। তবে কিভাবে এসব অডিও ফাঁস হচ্ছে, এ নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অডিও প্রকাশের প্রকৃত উদ্দেশ্য কি, এ নিয়েও অনেকে প্রশ্ন করেছেন। এ বিষয়ে একটি অনুসন্ধান করেছে চেঞ্জ টিভি। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এর একটি সূত্র থেকে চেঞ্জ টিভি জানতে পেরেছে যে শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন। পাশাপাশি কোনো ধরনের বিবৃতি, বক্তৃতা বা অনলাইন প্ল্যাটফর্মে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে শেখ হাসিনাকে নির্দেশ দেওয়া হয়েছে। একটি সূত্র থেকে জানা গেছে, বক্তব্য বা বিবৃতি দেওয়ার সুযোগ না থাকার কারণেই শেখ হাসিনা ফোনালাপ ফাঁসের কৌশল নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এসব অডিওর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের জনগণকে নানা ধরনের মেসেজ দিচ্ছেন। যেহেতু ভারতে অবস্থান করলেও বিবৃতি দেওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে, সুতরাং এ ধরনের ফোনালাপের মাধ্যমে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করতে চাচ্ছেন। 13 সেপ্টেম্বর এক ফোনালাপে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন। শুক্রবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ ফাঁস হয়, যেখানে শেখ হাসিনা জানান তিনি এখনও পদত্যাগ করেননি। ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। এ সময় হত্যা করে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেন শেখ হাসিনা। এর আগে তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনালাপে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের সংবাদ কভারকারী সাংবাদিকদের দিয়েই এসব অডিও প্রকাশ করেছেন। এক শ্রেণীর গণমাধ্যম নিজেদের ভিউ বাড়াতে এসব অডিওকে গোপন বলে উল্লেখ করে প্রকাশ করছে। আদতে এসব অডিও পরিকল্পিতভাবে রেকর্ড করা এবং প্রকাশ করা হচ্ছে শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী। গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এই বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নির্মমভাবে নিহত হয়েছেন এবং প্রায় 50 জন আহত হয়েছেন। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে, অনতিবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনানুগ বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহত শওকত আলী দিদারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে এই ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। এর আগে শুক্রবার দিবাগত রাতে বিএনপির মিডিয়া উইংয়ের ফেসবুক পেজে দেয়া পোস্টে জানানো হয়, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। এই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, তার সহধর্মিণী ও তাদের 2 ছেলে গুরুতর আহত হয়েছেন। সম্প্রতি ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সশস্ত্র বাহিনীর ভূমিকা অগ্রভাগে ছিল বলে দাবি করেছেন লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ। তিনি বলেন, সাবেক ও বর্তমান সৈনিক থেকে সব স্তরের কর্মকর্তারা এই সফলতার অংশীদার। অথচ অভ্যুত্থানের 1 মাস অতিবাহিত হওয়ার পরও আমরা অবহেলিত। শনিবার রাওয়া কমপ্লেক্সে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। জুলাই আগস্ট 2024 বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। কর্নেল মোশাররফ বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা গণঅভ্যুত্থানে 2 ভাবে ভূমিকা রেখেছেন। অবসরপ্রাপ্তরা সরাসরি মাঠে নেমেছেন এবং চাকরিরতরা চূড়ান্ত সময়ে অবদান রেখেছেন। আবু সাইদ হত্যার পর সেনাবাহিনীর
সব স্তরের সদস্যরা মাঠে নামেন। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা প্রতিবাদ ও জনসংযোগ শুরু করেন। 18 জুলাই মিরপুর ডিওএইচএস থেকে প্রতিবাদের সূচনা হয়। এটাই সর্বপ্রথম সশরীরে আন্দোলন। তিনি বলেন, সরকার পতনের 1 মাস পার হলেও এখনো আমাদের বিষয়ে জানার আগ্রহ কারো নেই। আমাদের দাবি আদায়ে কোর্টে যাওয়ার অধিকারও নেই। অন্যান্য সেক্টরের মতো মেধাহীন পদোন্নতির মাধ্যমে এই সেক্টরকেও ধ্বংস করা হয়েছে। এ নিয়ে আগে থেকেই সশস্ত্র বাহিনীতে ক্ষোভ ছিল। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিমুল গনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশপ্রেমিক নিবেদিত মানুষ এবং সঠিক তদারকির প্রয়োজন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিমুল গনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশপ্রেমিক নিবেদিত মানুষ এবং সঠিক তদারকি প্রয়োজন। তিনি বলেন, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি অফিসার, প্রবাসী এবং বিদেশ থেকে সংশ্লিষ্টদের দিয়ে সংস্কার কাজ সম্ভব। সশস্ত্র বাহিনীতে বিভিন্ন খাতে দক্ষ অবসরপ্রাপ্ত 4000 জনবল আছে। অপরাধীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, বিগত সরকার সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীও ধ্বংস করে দিয়ে গেছে। সশস্ত্র বাহিনী সহ সব জায়গায় মেধাহীন নিয়োগ দিয়ে নৈরাজ্য তৈরি করেছে। অনেক সংকট ও 40 লাখ মামলা রেখে গেছে। এখনও প্রতিবিপ্লবের জন্য টাকা ছড়ানো হচ্ছে। চিহ্নিতদের ভাষান্তর নিয়ে বিচারের মুখোমুখি করতে হবে। ধর্মীয় সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলোর বিরুদ্ধে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর ওপর হামলার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে একদল দুষ্কৃতিকারী দেশের সুফি মাজার ও মাজারগুলোতে হামলা চালাচ্ছে, যা সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলো নিয়ে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর উপর হামলার তীব্র নিন্দা করে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার হামলার সঙ্গে জড়িত অসাধু শক্তিকে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে কাজ করছে। ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। এসপি বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত 3:30টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে। জানা গেছে, শাফি মুদ্দাসিরকে মেসার্স তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রতিষ্ঠানের নামেই চলত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি। টেকনাফের মিঠাপানের ছড়া 1 নং প্লটে 5.5064 একর জমি কেনা হয়। তাছাড়া লেঙ্গুরবিল মৌজায় একই কোম্পানির নামে লম্বরি 2 নং প্লটে কোম্পানির নামে কেনা জমির মূল্য প্রায় 5.5 কোটি টাকা। দুর্নীতিগ্রস্ত আসাদুজ্জামান খান কামাল ও তার ছেলে সাফি মুদ্দাসিরের লুটপাট হাসিনা সরকারের আমলে চরম পর্যায়ে পৌঁছায়, যার বড় উদাহরণ নির্বাচন কমিশনের অমোচনীয় কালি কেনার দুর্নীতির সঙ্গে তার নাম থাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু অমোচনীয় কালি কিনতেই 1,24,00,000 টাকা ব্যয় করেন শাফি মুদ্দাসির সিন্ডিকেট। এছাড়া আরও 6 কোটি টাকার অমোচনীয় কালি কেনে নির্বাচন কমিশন, যার টেন্ডার বাগিয়ে নেয় শাফি ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের আত্মীয়ের যৌথ সিন্ডিকেট। জানা যায়, রাজধানীর পুরো ধানমন্ডি এলাকায় ছিল তার একচ্ছত্র আধিপত্য। ধানমন্ডি এলাকা বিভিন্ন রেস্টুরেন্টের জন্য বিখ্যাত, আর এসব রেস্টুরেন্ট দেওয়ার জন্য শাফি মুদ্দাসিরকে দিতে হতো 1 থেকে 2 কোটি টাকা। টাকা দিলে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই মিলত লাইসেন্স, আর লাইসেন্স করতে বাবার প্রভাব খাটাতেন তিনি। শুধু তাই নয়, এসব রেস্টুরেন্ট থেকে যেসব চাঁদা নেওয়া হতো তাও এক হাতে সামলাতেন শাফি মুদ্দাসির। অভিযোগ রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নামে শুধু রাজধানীর কাউরান বাজার থেকেই প্রতিদিন 1.5 কোটি টাকার চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, বাজার, মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে উঠানো হতো এসব চাঁদা। এ টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনকে। এই টাকার মোটা অংশ পেতেন আসাদুজ্জামান খান কামাল, পাশাপাশি এই টাকার একটা ভাগ পেতেন তার ছেলেও।
গত 5 আগস্ট ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চানখারপুল এলাকায় টার্গেট করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে শনাক্তের পর হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ওই সদস্যের নাম মোহাম্মদ সুজন হোসেন। APBN 13 উত্তরা পূর্বের কনস্টেবল পদমর্যাদার ওই পুলিশ সদস্যকে গতকাল APBN এর পক্ষ থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর ডিবি পুলিশ তাকে শাহবাগ থানার দায়ের করা 9 নং হত্যা মামলার অভিযুক্ত হিসেবে শাহবাগ থানায় হস্তান্তর করে। তিনি বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চানখারপুল এলাকায় গুলি চালানোর চাঞ্চল্যকর ভিডিও প্রচারের পর অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে শনাক্ত করে ডিবি পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, APBN কনস্টেবল সুজন হেফাজতে রয়েছেন। সরকারি বাহিনীতে কর্মরত কাউকে গ্রেপ্তার করতে গেলে প্রাতিষ্ঠানিকভাবে অনুমতির বিষয় রয়েছে, সেই বিষয়গুলো প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চানখারপুল এলাকায় নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই দিন শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরও চানখারপুল এলাকায় ছাত্র জনতার ওপর গুলি চালায় পুলিশ। এতে মারা যান বেশ কয়েকজন। এ সময় তৎকালীন রমনা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আক্তার হোসেনকে পাশে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ওই এলাকার মানুষকে নিশানা করে গুলি করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এর মধ্যে ক্লিয়ার একটি ফুটেজে APBN 13 সদস্য কনস্টেবল সুজন রয়েছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতে নেয়া APBN সদস্য সুজন শাহবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত। ওই মামলাটি তদন্ত করছেন থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক। তিনি বলেন, এখনও গ্রেপ্তার দেখানো হয়নি। গত 5 আগস্টে গুলিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সুজন অভিযুক্ত। তাকে প্রথমে ডিবি পুলিশে সোপর্দ করা হয়েছিল। পরবর্তীতে ডিবি পুলিশ শাহবাগ থানার 9 নং হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে থানায় হস্তান্তর করে। এদিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2 হাতে 2টি পিস্তল নিয়ে ছাত্র জনতার ওপর গুলি করা জহিরুল ইসলাম ওরফে সন্ত্রাসী রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাত 1:45টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বাসসকে এই তথ্য নিশ্চিত করেন। গত 5 আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা ও 2 হাতে পিস্তল নিয়ে গুলিবর্ষণ করেছিল রুবেল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, সেদিন সন্ত্রাসী রুবেল 2 হাতে 2টি পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন। সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করতে মাঠে নামে র্যাব। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি কি নিজেকে এগিয়ে রাখতে চান, নিজেকে সমৃদ্ধ করতে চান, বা অন্যদের চেয়ে আলাদা জায়গায় নিজের অবস্থানকে তুলে ধরতে চান? অবশ্যই আমরা প্রত্যেকেই তা চাই। এই জন্যে আসুন প্রতিদিন একটা অভ্যাসকে নিয়মিতভাবে অনুশীলন করি। আসুন প্রতিদিন নতুন 5টি করে ইংরেজি শব্দ শিখি। তাহলে 365 দিনে বছর শেষে 1825টি শব্দ শেখা হবে। আর বুঝতেই পারছেন, 1 বছর পর 1825টি শব্দ মানে ছোটোখাটো ব্যাপার না, একটা বড় ব্যাপারই বটে। সুতরাং নিজেকে সমৃদ্ধ করতে হলে শিখতে হবে, অভ্যাস গড়ে তুলতে হবে এবং তা অব্যাহতভাবে নিয়মিতভাবে করে যেতে হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। পেঁয়াজ রপ্তানিতে বেঁধে দেওয়া নির্ধারিত মূল্য অবশেষে তুলে নিল ভারত। এর আগে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড গতকাল শুক্রবার পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য বা মিনিমাম এক্সপোর্ট প্রাইস সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। এদিকে শুক্রবার সন্ধ্যায় ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে ভারতীয় ব্যবসায়ীদের। ওই বিজ্ঞপ্তির কপি পাঠিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অস্থিরতা সেটি কেটে যাবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা।
আন্দোলনকে দমাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে পুলিশ মিথ্যা মামলা, হুমকি ও গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুন অর রশিদের তুলনা টেনে আনলেন তিনি। রাজ্যের পুলিশদের পরিণতি যেন হারুনের মতো না হয় উল্লেখ করে কলকাতা পুলিশের দমন পীড়নের পরিণতির হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। উত্তর 24 পরগনায় বিজেপির এক প্রতিবাদ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন। ওর অবস্থাটা কি হয়েছে একবার গিয়ে দেখে আসুন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম, ভাষা ঠিক করে বলুন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার তার বক্তব্যে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্দোলনকে মেলাতে বারণ করেছেন। যদিও রাজ্যের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের মুখেও শোনা গেছে মমতার সরকারের পতনের সরাসরি বার্তা। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসা পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারত জুড়ে চলছে আন্দোলন। সেই প্রতিবাদ আন্দোলনকে দমন করতে রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ আসছে আন্দোলনকারীদের পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকেও। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।